এখন তো সবাই ক্লিয়ার হয়ে গেল যে কে কি চায়। এখন লজ্জা শরমটুকু আর নাই, এখন খামসি শুরু হয়ে গেছে যে আমি সব নেব, তোমাকে কিছুই দেবো না। ও বলছে আমারও তো ওই সময় ভূমিকা ছিল, আমাকে দাও কিছু, আমিও কিছু পেতে চাই। এইটা নিয়ে এখন খামসি হচ্ছে। এর মধ্যে ধরেন যখন মানে আওয়ামী লীগের অংশটা, ওরা তো দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, মূলত চুপ অথবা বিতাড়িত, তারা কিন্তু এই ফাংশনে নাই। প্রথম দিকে তারা আতঙ্কিত ছিল, আমার বিবেচনায় তারা এখন খুব এনজয় করতেছে যে তোমরা খামসি করো, মারামারি করো। এটা হলো ওই যে আপনার ওই শ্রীগালের মতো আর কি, সে বাঘ আর সিংহকে লাগাই দিয়া সে চুপচাপ দূরে বসে দেখতেছে যে তোমরা মারামারি করো। আলটিমেটলি ওই যে তোমরা যে গরু মারছো একটা, ওটা তো তোমরা মারামারি করে আহত হবে, আমি খাবো। এখানে হচ্ছে ওই অবস্থা, তারা এখন চুপচাপ বসে আছে, এরা দুজন মারামারি করতেছে। এবং এই মারামারি সহজে থামবে না এই কারণে জামাত এবং শিবিরে তাদের যে বক্তব্যটা, তারা তো এত বছর কথা বলতে পারে নাই। এখন তারা এসেই যে কাজটা করছে যে তারা ৭১কে ভুলে দিতে চাচ্ছে। ৭১ কিছু না, আমরাই মানে জুলাই সব। আপনি একটা কথা ভাবেন, আমি একটা সিম্বলিক একটা উদাহরণ দিই আপনাকে। আমাদের এখানে বড় ঘটনা ৭১, ভাবলাম ওদের কথা মতো আর কিছু বড় ঘটনা নাই। এরপরে আসলো ২৪শে জুলাই, ভাবলাম আজকে জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচিত হলো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মিউজিয়াম মোটামুটি ৩টা, একটা জুলাই স্মৃতি মিউজিয়াম, একটা মুক্তিযুদ্ধ মিউজিয়াম, একটা জাতীয় মিউজিয়াম। এই মুক্তিযুদ্ধ মিউজিয়াম আর জাতীয় মিউজিয়াম, এই দুইটাকে নিয়ে জুলাই স্মৃতি মিউজিয়ামের মধ্যে ঢুকাই যাওয়া যাবে। ওটা এত বড় জায়গা নিয়ে করছে। এটা কিন্তু একটা সিম্বলিক ঘটনা। পৃথিবীর কোনো একটা দেশ বাই করতে পারবেন না যেখানকার ন্যাশনাল মিউজিয়াম একটা ঘটনার মিউজিয়ামের চেয়ে অর্ধেকেরও কম হয়, পাবেন না। এটা করা হয়েছে কেন? আর মুক্তিযুদ্ধ মিউজিয়াম নাই তো, ওটা তো একটা ব্যক্তিগত, ওটা তো ট্রাস্ট, ওটা গভর্নমেন্টেরও না। মানে মুক্তিযুদ্ধ মিউজিয়াম হলো একটা ঘরের মধ্যে একটা ট্রাস্ট, সরকারের যেখানে কোনো নাই, ইনভলভমেন্ট নাই। আর জুলাই স্মৃতি মিউজিয়াম দেশের সবচেয়ে বড় জায়গাটার মধ্যে করা হয়েছে ইন্টেনশনালি, একদম ইন্টেনশনালি বুঝাই দেওয়ার জন্য যে মুক্তিযুদ্ধ কিছু না, এমনকি জাতীয় কিছু না, সবকিছু মূল হলো জুলাই। এইটা প্রমাণ করতে পারলে কার লাভ হয়? এখন তারা তো ভাই ১ ইঞ্চি জায়গা আপনাকে ছাড়বে না। আর বিএনপি কথা কি বলবো, বিএনপি নিজেরা ওটা জানেন কি, বড় একটা নৌকা, কিন্তু ওটার মধ্যে কোনো কম্পাসও নাই, এই কম্পাস দেখারও লোক নাই, হাল ধরার লোক নাই, দিকভ্রান্ত নৌকার মতো একবার এদিকে যায় একবার ওদিকে যায়। বিএনপি এখনো বুঝাতে পারে নাই গত ৬ মাসে তারা আসলে কি চায়, এখনো বুঝাতে পারে নাই। যে জোরে ধমক দেয় সে ওদিকে যায়। আমেরিকা জোরে ধমক দিলে পরে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, আমাদের তো খলিল ভাই আছে আপনাদের প্রতিনিধি, ওনার কথা আমরা শুনতেছি। আবার ইন্ডিয়া একটা ধমক দিলে পরে কোনো সমস্যা নাই, আমরা তো আসি। তো এই যে অবস্থাটা, মানে দিকভ্রান্ত নৌকার মতো বিএনপি এই গত ৬ মাস ধরে খালি এদিক ওদিক করতেছে। কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার আজকে দেখলাম ইউনূস সাহেবকে নিয়ে উদ্বোধন করতে গেলেন। তো উনি কি এটা মাথায় রাখছিলেন উনি কার সঙ্গে যাচ্ছেন এবং যার সঙ্গে যাচ্ছেন তার কি ইমেজ এই মুহূর্তে বাংলাদেশে? তাহলে হয় উনি জানেন না, মানে ইউনূস সাহেবের ইমেজ সম্পর্কে ওনার কাছে কোনো ধারণা নাই। তাহলে এই অজ্ঞতা আমাদের জন্য পেইনফুল। আর যদি জানেন কিন্তু আমি এটা মানি না, এই অধ্যত্ব আমাদের জন্য আরো ভয়ঙ্কর। দুটোর কোনোটাই আমরা খুশি হইনি। ওটা ওই কারণে হতে পারে যে ইউনূস সাহেব তো ওই জাদুঘর, ইউনূস সাহেব কি জুলাই আন্দোলনের সঙ্গে ছিল না? ছিল না, কিন্তু উনি তো ওই জাদুঘর তৈরিতে উনি একটা ভূমিকা রেখেছেন। ভূমিকার সময় তাহলে ফারুকিও রাখছে, সবাই রাখছে, কে রাখে নাই? উনি কি ইউনূস সাহেব কি বাংলাদেশের নাগরিক? বাংলাদেশে যে এতগুলি এত বড় একটা বিপর্যয় গেল মাঝখানে, এত বাচ্চারা মারা গেল হামে, ওনার কারণে। উনি একজনের জন্য শোক প্রকাশ করছেন, একদিনের জন্য শোক প্রকাশ করছেন। এই ধরনের একটা নিষ্ঠুর অমানবিক লোককে সঙ্গে নিয়ে যখন ওখানে যান উনি কি করতে পারছেন? ইউনূস সাহেব কি এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে পেরেছেন? উনি তো বলতে পারতেন। উনি যখন ওনার ৬৬৬ কোটি টাকা কর মাপ যেটা ওনার যাইতো, হাইকোর্ট রায় দিয়ে দিছে না, তো ওটা তো ওনার চলেই যেত। উনি বলতে পারতেন যে আমি এই টাকাটা দেবো না, আমি এই টাকাটা এই আহতদের চিকিৎসার জন্য দেবো। দিচ্ছেন, চিকিৎসা দিতে পারে না। আহত লোকগুলি হুইল চেয়ার নিয়ে যমুনার সামনে রাতের বেলা যে অবস্থান ধর্মঘট করছে, ইউনূস সাহেবের মানবিকতা। তাকে আপনি নিয়ে গেছেন জুলাই জাদুঘর উদ্বোধন করার জন্য, একটা চালিয়া টাইপের লোক সে, ওখানে যে আবার বড় বড় আলাপ করে। তো এইগুলি
উনার প্রতি আমার কোনো ব্যাপার না ভাই। উনাকে আপনি হাজার চেষ্টা করলেও এদেশের মানুষের মনে আর পজিটিভ ইমেজ ওনার দাঁড় করতে পারবেন না। তো সেই অসম্ভব কাজ সম্ভব করার দায়িত্ব নিছে আমাদের প্রধানমন্ত্রী। না এটাও তো উনি কি যেহেতু বলবো বলেন, সৌজন্যতাও হতে পারে। সৌজন্যতা দেখানোর জন্য লোক উনি ছাড়া কেউ নাই, প্রয়োজন ছিল এটা। ওখানে ওই সময় তাহলে উনি তো তাহলে ইয়ে কেন না কেন, সাবেক প্রেসিডেন্ট কেন না কেন, সাহাবুদ্দিন সাহেব টানতো, সমস্যা কি? উনার আমলে এটা হয়েছে। এইটা যে হয়েছে যে আইনের মাধ্যমে, ওই আইনের অধ্যাদেশ তো উনি সাইন করছে, আনলো না কেন? যাই হোক, এইগুলি করে লাভ নেই রে ভাই। আপনি হয়তো ইমেজ রক্ষার জন্য চেষ্টা করতেছেন, করেন, সমস্যা নাই। আমিও ইমেজ রক্ষার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করতেছি কি জিনিসটা, যে মানুষ ভাবতে চায় যে এই গভর্নমেন্ট ইউনুস গভর্নমেন্টের পদাঙ্ক অনুসরণ করছে না, তাই তো হওয়া উচিত। এটা মানুষ ভাবতে চায়। কিন্তু উনি মানুষকে বারবার বলতে চাচ্ছেন আমরা ওদেরই ধারাবাহিকতায় চলছি। এটা হয়তো কৃতজ্ঞতা বোধ থেকে। এটা যদি উনি উনি এই দেশে ক্ষমতা আসছেন, উনি কি কৃতজ্ঞ থাকবেন জনগণের কাছে নাকি ইউনুস সাহেবের কাছে? না ইউনুস সাহেব গেছে না, তাহলে ওনার এটা কৃতজ্ঞতা বোধের কি আছে? যেহেতু একটা নির্বাচন ওনাকে অনুষ্ঠানে নির্বাচন কি ইউনুস সাহেব দয়া করে দিচ্ছেন? সেটাই নির্বাচন উনি তো চাপে পড়ে দিচ্ছেন। এই নির্বাচন তো পারলে উনি দিতই না। আজীবন উনি বলে নাই, মানুষ বলে 50 বছর থাকো, এটা উনি শুনছে, উনি ছাড়া আর কেউ শুনে নাই। 5 বছর থাকতে চেয়েছিল। 5 বছর থাকেন, 10 বছর থাকেন, 50 বছর থাকেন, এটা উনি তো বলছে ভাই। বলছে শুনছে। তো এই লোকটা শুনতে চায়, শুনছে 5 বছর, শুনতে চায় 50 বছর। তো সেই লোক কি আপনার নির্বাচন দিছে খুশি হয়ে দিছে? চাপে পড়ে দিছে, পেদানির ভয় দিছে। এগুলি কয়ে লাভ নাই। মাসুদ, অনেক ধন্যবাদ আপনাকে।